আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করতে যাব, সবাই তৈরি হয়ে নাও। শাশুড়ি মা এই কথা বললে তপস্যা মোটেই খুশি হয় না, কারণ সে আগে থেকেই রাত্রিবেলার খাবার রান্না করে রাখে। এখন যেহেতু শীতকাল, তাই তপস্যা সবসময় একসাথে 3 বেলার খাবার রান্না করে নেয়। মা, আজকে যদি রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়া হয়, তাহলে আমি সকালবেলা অত কষ্ট করে আপনাদের জন্য রুটি, আলু পটলের তরকারি, বেগুন ভাজা রান্না করতে গেলাম কেন? আপনি তো সকালবেলাতেই বলতে পারতেন যে রাত্রিবেলা আমরা রেস্টুরেন্টে ডিনার করতে যাব, তাহলে আমি রাতের খাবার রান্না করতাম না। শীতকালে 3 বেলা রান্না করি, বাসন মাজি, আর আপনারা সবসময় এরকম করেন। সে আবার কি কথা বৌমা, তুমি 3 বেলার খাবার একসাথে রান্না করবে কেন? তোমাকে তো আমি অনেকবার বারণ করেছি, তুমি তো কোনো কথাই শোনো না। ঠিক আছে, তোমাকে আমাদের সাথে যেতে হবে না, আমি আর আমার মেয়ের রেস্টুরেন্টে যাচ্ছি, তুমি বাড়ি বসে রুটি, বেগুন ভাজা খাও। এই বলে দীপা দেবী তার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে যায়। কিন্তু সত্যিই তপস্যাকে তারা সাথে করে নিয়ে যায় না, তাই তপস্যা বাড়িতে বসে সকালে রান্না করা ঠান্ডা খাবার খায়। এভাবেই সময় কাটতে থাকে। এমনই একদিন তপস্যা যখন রান্নাঘরে রান্না করে, তখন কি হলো বৌদি, এখনো তোমার রান্না হলো না? তাড়াতাড়ি আমার টিফিনটা প্যাক করে দাও, আমি তো অফিসে যাব। আজকে আমার অফিসে পিকনিক নিয়ে মিটিং আছে, দেরি করে গেলে কিন্তু আমার বস রাগ করবে। আরে হ্যাঁ দিচ্ছি বাবারে বাবা, দুপুরবেলার জন্য গরম গরম ফুলকপি দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা আর ভাত রান্না করেছি, তোমাকে ওগুলো টিফিনে ভরে দেব, তুমি অফিসে নিয়ে চলে যেও। সে কি, আমি এখন মাছের ঝোল ভাত নিয়ে অফিসে যাব? পাগল নাকি? তুমি কিছু ব্রেকফাস্ট বানাওনি? হ্যাঁ, না বানানোর কি আছে, পাউরুটিতে মাখন লাগিয়ে দিয়েছি, একটা করে কলা, একটা করে ডিম সিদ্ধ হলে ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপর এখন তো আবার দুপুরবেলার লাঞ্চ রান্না করছি। তারপর ঠিক করেছি আজকে ডিনারের জন্য ওটস বানিয়ে রেখে দেব। তুমি সকালে ডিম, পাউরুটি, কলা খাবে, রাতে ওটস খাবে, সেই জন্য লাঞ্চ বক্সে তোমাকে ভাত আর মাছের ঝোল প্যাক করে দেব। কোনো দরকার নেই, আমি ভাবলাম তুমি আমাকে গরম গরম মিক্স চাউমিন বানিয়ে দেবে। থাক, অফিসে গিয়ে আমি নিজের মতো খাবার খেয়ে নেব। একেই ঠান্ডা পড়েছে, তার উপর আবার দুপুরবেলা অফিসে গিয়ে আমি নাকি ভাত আর মাছের ঝোল খাবো। এই বলে প্রিয়া অফিসে চলে যায়। এদিকে তপস্যা মন দিয়ে 3 বেলা রান্না বান্না করতে থাকে। সকাল 10টার মধ্যেই তার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সব খাবার রান্না করা হয়ে যায়। রান্না হয়ে গেলে সে কফি নিয়ে বসে সিরিয়াল দেখতে শুরু করে দেয়। এভাবে সারাদিন ঘন্টার পর ঘন্টা সে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে সিরিয়াল দেখে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওরে বাবারে, ড্রয়িং রুমে কি ঠান্ডা, আমি তো কেঁপেই যাচ্ছি। এবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে একটু আরাম করি, তারপর সবাই যখন অফিস থেকে আসবে সবাইকে ডিনার খেতে দেব। এই বলে বৌমা আবার নিজের ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে আরাম করে। এমন সময় দীপা দেবী সেখানে গিয়ে বলে, কি ব্যাপার বৌমা, তুমি সন্ধ্যে 7টার সময় কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছ কেন? একটু গরম গরম আদা দিয়ে চা করো তো, আর হ্যাঁ, তার সাথে আমাকে একটু সিঙ্গারা ভেজে দাও, আমি মুড়ি দিয়ে সিঙ্গারা খাবো। শীতকালে গরম গরম সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। অসহ্যকর একেবারে, আমি সকালবেলা 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এই ঠান্ডার মধ্যে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। সকালবেলা চা করে ফ্ল্যাক্সে রেখে দিয়েছি, ওটাই খেয়ে নিন। আর হ্যাঁ, আপনার ছেলে দোকান থেকে চিড়ে ভাজা নিয়ে এসেছে, ওই চিড়ে ভাজাকে সিঙ্গারা ভেবে খেয়ে নিন। এভাবেই তপস্যা কিছুতেই সন্ধ্যাবেলা রান্নাঘরে যেতে চায় না। দেখতে দেখতে এভাবে আরো 2-1টা দিন কাটে। একদিন, বৌমার একসাথে 3 বেলা রান্না করা আমি বার করে দেব। আজকে আমি বৌমাকে 3 বেলার জন্য এত বেশি বেশি রান্না করতে বলবো যে বৌমার রান্নাঘর থেকে বেরোতেই পারবে না, কাজচোর কোথাকার। এই বলে দীপা দেবী রান্নাঘরে যায়। বৌমা, বাজারে নতুন পালং শাক, বেগুন উঠেছে, তাই আমার ছেলে আজকে ভালো ভালো শীতের বাজার করে নিয়ে এসেছে। তুমি আজকে ব্রেকফাস্টে গরম গরম লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা, দুপুরে বাসন্তী পোলাও, মাটন কষা, ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর রাত্রিবেলার জন্য বেগুন পোড়া, পরোটা, চিকেন কষা রান্না করবে। সে কি, এ তো পুরো বিয়ে বাড়ির রান্না মনে হচ্ছে। আজকে কি আমাদের বাড়িতে কেউ আসবে যে এত কিছু রান্না করতে বলছেন? হ্যাঁ, আমার এক বান্ধবী বিদেশে থাকে, লীলা এই শীতকালে বিদেশ থেকে দেশে ফিরেছে, তাই আমি ওকে আজকে আমাদের বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করেছি।
এই বলে দীপা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু তপস্যাও কিছু কম নয়, সে তার শাশুড়ি মায়ের কথা মতো ব্রেকফাস্টে গরম গরম লুচি, বেগুন ভাজা এবং আলুর তরকারি রান্না করে। সকালবেলা ভালো ভালো ব্রেকফাস্ট দেখে সবাই খুবই খুশি হয়। তারা ভাবে হয়তো লাঞ্চে এবং ডিনারেও ভালো মন্দ খাবার পাবে। কিন্তু দুপুরবেলা যখন লীলা দেবী তাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসে তখন, এ কি বৌমা, তোমাকে যে বললাম আজকে আমার বান্ধবী আসবে গরম গরম পোলাও, মাটন, ফিশ ফ্রাই রান্না করতে, তুমি আমাদের আতপ চালের ফেনা ভাত দিয়েছো কেন? আমি আমার বান্ধবীকে ফেনা ভাত খাওয়াবো? এসব কি রে দীপা, আমাকে তুই যে বললি তোর বৌমা নাকি খুব ভালো খাবার রান্না করতে পারে, তুই যা বলিস ও নাকি তাই শোনে, তাহলে তোর বৌমা আমার জন্য এরকম ফেনা ভাত রান্না করলো কেন? আরে না কাকিমা, আসলে ব্যাপারটা কি বলুন তো, এখন তো শীতকাল, তাই আমার রান্নাঘরে গিয়ে 3 বেলা রান্না করতে মোটেই ভালো লাগে না। সকালবেলা আমি একেবারেই 3 বেলার খাবার রান্না করে রাখি। ঠিক তেমনই গতকাল আমি সবার জন্য গরম গরম ফেনা ভাত রান্না করেছিলাম। 3 বেলা সবাইকে ফেনা ভাত খাইয়েছি, কিন্তু অনেকটা ফেনা ভাত বেঁচে ছিল। আসলে আগের দিন তপস্যা যখন 3 বেলার জন্য ফেনা ভাত রান্না করে তখন, বৌমা আজকে সকালে আর দুপুরে 2 বেলা ফেনা ভাত খেলাম, তাই রাত্রিবেলা কিন্তু আমাদের আর ফেনা ভাত খাওয়াবে না, তুমি আর তোমার বর ফেনা ভাত খেয়ে নেবে। আমার মেয়ে আমার জন্য রেস্টুরেন্ট থেকে মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছে, আমরা ওটাই খাবো। আমাদের ফেনা ভাত ফ্রিজে তুলে রাখো, পরে কখনো গরম করে দেবে। ভালোই, বুড়ি নিজেদের জন্য মিক্স ফ্রাইড রাইস অর্ডার করে খাবে আর আমরা এখানে ফেনা ভাত খাবো। আপনাদের ভাগের ফেনা ভাত আপনাদেরকেই খাওয়াবো। আমার নামও তপস্যা। তপস্যা, আমারও একদম ফেনা ভাত খেতে ইচ্ছে করে না, কেননা এরকম 3 বেলা ফেনা ভাত খেতে মোটেই ভালো লাগে না। কোথায় শীতকালে তুমি 3 বেলাতে গরম গরম রান্না করবে তা নয়, সকালবেলা একটু রান্না করে রেখে দাও আর সেটা 3 বেলা খেতে হয়, তাই আমি খাবো না। সেই জন্য তপস্যা আজকে ইচ্ছা করে ব্রেকফাস্টে লুচি আলুর দম রান্না করলেও রাত্রিবেলা সে সবাইকে ফেনা ভাত গরম করে খেতে দেয়। তুমি আমাদেরকে বাসি ফেনা ভাত গরম করে দিয়েছো? সত্যি বৌমা, তোমাকে কিছু বলার নেই। আমি ভাবতেই পারি না যে তুমি এরকম বদমাইশি করতে পারো। আমার বান্ধবীর সামনে আমার নাক কান সবই কাটা গেল। লীলা দেবী কিছুতেই দুপুরবেলা বাসি খাবার খেতে চায় না, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। এত কিছুর পরও দীপার স্বভাবে কোনো পরিবর্তন দেখা যায় না। সে যেহেতু 3 বেলার রান্না 1 বেলা করে রাখে, তাই সারাদিন কেউ অন্য কোনো খাবার খেতেই পারি না। বাড়ির ছেলেরা অফিস থেকে এসে যে একটু চা খাবে কিংবা চপ সিঙ্গারা খাবে সেটারও সুযোগ হয় না, কারণ তপস্যা সন্ধ্যাবেলা কম্বলের মধ্যে থেকে বাইরে বেরোতেই চায় না। একদিন, মা কি ব্যাপার বলুন তো, আমি যখন রান্না করতে গেলাম তখন দেখলাম শুধুমাত্র দুপুর বেলার জন্য সবজি পড়ে আছে। আপনার ছেলে কি আজকে বাজারে যায়নি? সবজি না থাকলে আমি রান্না বান্না করবো কিভাবে? কেন, তুমি যে বললে দুপুর বেলার জন্য সবজি আছে, তুমি শুধু লাঞ্চ রান্না করো, জল খাবারে আমরা মুড়ি চানাচুর খেয়ে নেব। সে না হয় আপনারা ব্রেকফাস্টে মুড়ি চানাচুর খেলেন, আমি লাঞ্চও রান্না করে রাখলাম, কিন্তু ডিনারে কি হবে? আমি রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না। যদি বাজার না থাকে তাহলে কি করবে? আমার ছেলে প্রত্যেক দিন বাজারে যায়, আজকে হয়তো ভুলে গেছে, কারণ অফিসে ওর কাজের চাপ আছে, তাই তুমি শুধুমাত্র লাঞ্চটাই রান্না করো। আমি আমার ছেলেকে বলে দিচ্ছি, ও সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়ে আসবে। এই কথা শুনে তপস্যা মনে মনে খুবই রেগে যায়, কারণ সে ভালো মতোই বুঝতে পারে তাকে রাত্রিবেলা আবার রান্নাঘরে পাঠানোর জন্যই তার শাশুড়ি মা এরকম একটা প্ল্যান করেছে। তপস্যা তখনকার মতো রান্নাঘরে যায় আর দুপুরের জন্য গরম গরম ভাত, ডাল, সবজি, মাছ ইত্যাদি রান্না করে। সন্ধ্যাবেলা রাত যখন অফিস থেকে ফিরে আসে, মা, আমি তোমার কথা মতো বাজার করা থেকে সবকিছুই তো নিয়ে এসেছি, কুমড়ো, আলু, পটল, বেগুন, চিকেন সবকিছুই তো আছে। ঠিক আছে, ভালো করেছিস। তোর বউ ঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ওকে আজকে রাত্রিবেলা তন্দুরি রুটি, তার সাথে 5 মিশালি সবজি আর চিকেন কষা রান্না করতে বলবো। এই বলে দীপা দেবী তার বৌমাকে ডাকতে গিয়ে দেখে ঘরে বৌমা নেই, তাই সে তার বৌমাকে ফোন করে। বৌমা, তুমি কোথায় গেলে? আমার ছেলে বাজার করে নিয়ে এসেছে, রাত্রিবেলা রান্নাটা করে নাও। আমি তো বাপের বাড়িতে এসেছি, আমি আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম আজকে আমার ভাইয়ের জন্মদিন, তাই আমাকে আর আপনার ছেলেকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু ওর যা কাজের চাপ, ও তো সবই ভুলে যাচ্ছে, তাই আমি একা একা চলে এলাম। আপনি দুপুরবেলা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন বলে আপনাকে আর ডাকলাম না। আজকে রাত্রিবেলা আপনারা নিজেরাই রান্নাটা করে নিন।
এই বলে তপস্যা ফোন রেখে দেয়। কিন্তু তপস্যার কথা শুনে তার শাশুড়ি মা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, কারণ দীপা দেবী নিজের জালে নিজেই ফেসে যায়। রাত্রিবেলা দীপা দেবী এবং তার মেয়ে প্রিয়া দুজনে মিলে সবার জন্য ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রান্না করে এবং সবার খাওয়া দাওয়া হয়ে গেলে রাতে বাসনপত্র ধুয়ে নেয়। পরের দিন সকাল হতে না হতেই তপস্যা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তপস্যা জানতে পারে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেরই খুব জ্বর হয়েছে, তাই তারা কম্বলের মধ্যে শুয়ে শুয়ে কাঁপতে থাকে। আসলে গতকাল রাত্রিবেলা ঠান্ডার মধ্যে রান্নাবান্না করার ফলে এবং বাসনপত্র ধোয়ার ফলে তাদের শরীর খারাপ করে। বৌমা, তোমার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তুমি কালকে আমাদেরকে না বলে বাপের বাড়িতে চলে গেছো। ভেবেছিলাম রাত্রিবেলা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাবো, কিন্তু আমার ছেলে বলল বাড়িতে রান্না করতে, তাই আমরা রান্নাঘরে গিয়ে রান্না করেছি। হাড় হিম করা ঠান্ডায় রাত্রিবেলা রান্না করা যায় নাকি? তারপর আবার আমরা বাসনও মেজেছি। কেন করা যায় না? আমি যখন করতাম তখন তো আমাকে আপনারা খুব কথা শুনিয়েছেন, সেই কারণেই তো আমি এখন 3 বেলা রান্না একসাথে করে রাখি। আসলে তপস্যা আগে সবসময় অর্থাৎ সারাদিন রান্নাঘরেই পড়ে থাকতো। শীতকাল আসলে যেন তার শ্বশুরবাড়ির লোকেদের খাওয়া দাওয়ার বহর অনেক বেশি বেড়ে যায়। এমনই একদিন শীতের মধ্যে তপস্যা যখন রান্নাঘরে থাকে তখন তার শাশুড়ি মা এবং ননদ রান্নাঘরে যায়। বৌদি, তুমি রাত্রিবেলা বেগুন ভাজা রুটি করেছো? আমার কিন্তু চাউমিন খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য চাউমিন আর মায়ের জন্য ফ্রাইড রাইস বানিয়ে দাও। আর হ্যাঁ, কালকে সকালবেলা কড়াইশুটির কচুরি তার সাথে আলুর দম রান্না করবে, কেমন? আমি অফিসের টিফিনে নিয়ে যাব। এই শুনে তপস্যার কিছু বলার থাকে না। সেই হাড় কাঁপানো ঠান্ডায় তপস্যার রাত্রিবেলার খাবার রান্না করা হয়ে গেলেও তাকে আবার আলাদা করে ননদ এবং শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না করতে হয়। কিন্তু এই ঠান্ডার মধ্যে সারাদিন রান্নাঘরে থাকার ফলে তপস্যার ভীষণই ঠান্ডা লেগে যায়, তাই সে আর কিছুতেই সারাদিন রান্নাঘরে থাকতে চায় না। তপস্যার নিজের সুবিধার্থে 3 বেলার রান্না একসাথে করার পরিকল্পনা করে। তপস্যা যখন ব্যাপারটা তার পরিবারের সামনে বলে তখন তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই ভীষণই লজ্জিত হয়ে পড়ে, কারণ তারা এবার সত্যিই নিজেদের ভুল বুঝতে পারে। নৈপুকুর নামক এক গ্রামে গায়ত্রী দেবী নামে এক ব্যবসায়ী বাস করত। গায়ত্রী দেবীর ওই গ্রামে খুবই প্রভাব প্রতিপত্তি ছিল। মানুষ হিসেবে সে খুবই সৎ এবং দয়ালু ছিল। ওই গ্রামে গায়ত্রী দেবীর 4 পাপড়ি চাটের দোকান ছিল। তার 4 পাপড়ি চাটের দোকানের দায়িত্ব 4 জন কারিগরের উপর আরোপিত করা ছিল। গায়ত্রী দেবী তার জীবনের এই সাফল্য অনেক বছর অক্লান্ত পরিশ্রম করার ফলে আয়ত্ত করতে সক্ষম হয়েছিল। অনেক অল্প বয়সে গায়ত্রী দেবী তার স্বামী ও পরিবারকে এক দুর্ঘটনার ফলে হারিয়েছিল। সে একটা ছোট্ট পাপড়ি চাটের দোকান থেকে তার জীবনের পথ চলা শুরু করেছিল। তার সততা এবং ভালো মানুষই আজকে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। রামচরণ নামে এক ব্যক্তি গায়ত্রী দেবীর কাছে ম্যানেজার হিসেবে কাজ করত। গায়ত্রী দেবী তার দোকানের সমস্ত দায়িত্ব রামচরণের উপরই দিয়ে রেখেছিল। রামচরণ, দোকানের অবস্থা কেমন? সব ঠিক চলছে তো? কোথায় আমাদের কারিগরগুলো? এখনো তো এলো না। ওদের জন্য মাল তৈরি করেছো? হ্যাঁ ম্যাডাম, ওদের 4 জনের জন্য আলাদা আলাদা মাল প্যাকেট করে রেখে দিয়েছি। ওরা এলেই ওদেরকে এগুলো দিয়ে দেব। দিনের পর দিন গ্রামের মানুষের চাহিদা অনেক বেড়েই চলেছে। সরঞ্জামের পরিমাণ এবার বাড়িয়ে দিতে হবে। প্রতিদিনই অনেক আগেই সবার বেচাকেনা শেষ হয়ে যায়। পাপড়ি চাট শেষ হয়ে যায় বলে তাড়াতাড়ি দোকানও বন্ধ করে দিতে হচ্ছে। এটা তো খুবই ভালো কথা। তুমি আজকে থেকেই সরঞ্জামের পরিমাণ বাড়িয়ে দাও। ততক্ষণে সেখানে গায়ত্রী দেবীর 4 জন কারিগর বৈশাখী, মালতী, চন্দন এবং শঙ্কর এসে উপস্থিত হয়। ওই 4 জনকে গায়ত্রী দেবী তার 4টে আলাদা আলাদা পাপড়ি চাটের দোকান দিয়ে রেখেছিল। 4 জন খুবই দায়িত্ব সহকারে তাদের কাজগুলো করত। এই নাও, এখানে 100 প্লেট করে টোটাল 400 প্লেট পাপড়ি চাটের মাল আছে। রাত্রেবেলা এসে তোমরা হিসাব বুঝিয়ে দিয়ে যাবে, কেমন? রামচরণের কথা শুনি সবাই নিজের নিজের সরঞ্জাম নিয়ে দোকানে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎ করে কিছু গ্রামবাসী গায়ত্রী দেবীর বাড়িতে আসে। গ্রামবাসী সবাই এক জায়গায় হয়ে নিজেদের মধ্যে চেঁচামেচি করতে থাকে। কি হয়েছে আপনাদের? আপনারা সবাই এরকম ভাবে একসঙ্গে আমার বাড়িতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে বলেই তো এসেছি। আপনি তো ভালো করেই জানেন আপনার দোকানের পাপড়ি চাট আমরা গ্রামবাসী সবাই খেতে ভালোবাসি। আপনার দোকানের পাপড়ি চাট না খেলে আমাদের দিন ভালো কাটে না। কিন্তু আপনার দোকানের পাপড়ি চাটের কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। পাপড়ি চাটের সঙ্গে নানান রকমের উপাদান মিশিয়ে পাপড়ি চাট বিক্রি করা হচ্ছে।
আপনি কি সেই খবর রেখেছেন কিছু? কি বলছেনটা কি আপনারা? পাপড়ি চাটের সঙ্গে অন্য উপাদান মেশানো হচ্ছে, সেটা আবার কি করে সম্ভব? হ্যাঁ, এটাই হচ্ছে। আপনাদের কারিগরদের কিছু বললে কারিগররা বলে আপনি নাকি ওদেরকে যা মাল দেন ওরা সেটা দিয়েই পাপড়ি চাট তৈরি করে বিক্রি করে। আপনাদের কাছ থেকে পাপড়ি চাট খেয়ে আমাদের কতজনের শরীর অসুস্থ হয়ে পড়েছে জানেন? এরকম ভাবে চলতে থাকলে আপনার পাপড়ি চাটের দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, কিন্তু আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, আপনার মতো একজন সৎ মানুষ তলে তলে এরকম অসৎ উপায়ে টাকা উপার্জন করবে সেটা আমরা কিভাবে জানবো? আপনি এসব বন্ধ করুন, না হলে কিন্তু পরে আপনি আমাদেরকে আর আটকাতে পারবেন না। আপনার দোকান ভাঙচুর করতে আমাদের বেশি সময় লাগবে না। হ্যাঁ। এভাবে গ্রামবাসী গায়ত্রী দেবীকে নানান রকমের উল্টোপাল্টা কথা শোনায় এবং সেখান থেকে চলে যায়। গায়ত্রী দেবী খুবই চিন্তিত হয়ে পড়ে। রামচরণ, এসব হচ্ছেটা কি? এত বছর ধরে আমি যে খ্যাতি অর্জন করেছি সেটা কি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে? পাপড়ি চাটে কে ভুলভাল উপাদান মিশ্রিত করছে? তোমার কি সেই দিকে কোনো নজর আছে? তোমাকে আমি কাজে কি জন্য রেখেছি? ম্যাডাম, আমি তো আমার কাজ ঠিক মতোই করছি। আমি প্রত্যেকদিন ঠিকঠাক জিনিসই তো কারিগরদের প্রদান করি। আমার মনে হচ্ছে কারিগরদের মধ্যেই নিশ্চয়ই কেউ একটা গন্ডগোল করছে। কেউ হয়তো নিজেদের লাভের স্বার্থে পাপড়ি চাটে আরো অন্যান্য উপাদান মিলিয়ে পাপড়ি চাটের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে, যাতে সে বেশি পরিমাণে পাপড়ি চাট বিক্রি করতে পারে আর তার যাতে ইনকাম বেড়ে যায়। তুমি সবই যখন বুঝতে পারছো তখন তুমি তাকে কেন ধরতে পারছো না? চারজনের মধ্যে কে এরকম করছে আমি আজকেই জানতে চাই। খোঁজ লাগাও তুমি, না হলে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এরকম বললে হবে না ম্যাডাম। কার মনে কি আছে কাউকে কি করে বোঝা যায় বলুন তো? আপনি চিন্তা করবেন না, আমি এখনই কারিগরদের ডাকছি। আমি ওদের সঙ্গে কথা বলে দেখছি কে নোংরা কাজটা করছে। রামচরণ বৈশাখী, মালতী, চন্দন এবং শঙ্করকে সেখানে ডেকে পাঠায়। আমরা খবর পেয়েছি তোমাদের মধ্যে কেউ একজন পাপড়ি চাটে অন্যান্য উপাদান মিশিয়ে বিক্রি করছো। এর ফলে গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ছে। তোমাদের মধ্যে কে এই কাজটা করছো? সত্যি কথা বলো, কে কি মিশিয়ে বিক্রি করছো পাপড়ি চাটে? বলো। আমি কিছুই করিনি বাবু, আমি খুবই সৎ, আর আমি ম্যাডামের মতো সৎ উপায়ে টাকা উপার্জন করতে ভালোবাসি। এরকম নোংরা কাজ আমি কখনোই করতে পারবো না। আমার তো মনে হচ্ছে এটা চন্দনেরই কাজ। আমার চন্দনের উপরেই খুবই সন্দেহ হয়। এই, তুমি আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? আমি অসৎ উপায়ে পাপড়ি চাট বিক্রি করবো সেটা তোমাকে কে বললো? তোমার কাছে প্রমাণ আছে কোনো? আপনারা একদম এর কথা বিশ্বাস করবেন না। আপনারা আমাকে যেভাবে পাপড়ি চাট বিক্রি করতে বলেছেন আমি সেভাবেই বিক্রি করি। এই শঙ্কর, তুই চুপ করে আছিস যে? এটা তোর কাজ নয় তো? এখানে কি আমি একা চুপ করে আছি? মালতীও তো চুপ করে আছে। কই, মালতীর দিকে তো তুমি আঙুল তুললে না। আমি চুপ করে আছি কারণ আমার এখানে কিছু বলার নেই। আমি আমার জায়গায় একেবারেই ঠিক আছি। বাবু, আপনারা চাইলে আমাকে পরীক্ষা করে দেখে নিতে পারেন। আমি কোনো রকমের ভুল কাজ করি না। এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের তো আর খেয়ে কাজ নেই তোকে ফাঁসানোর চেষ্টা করব? আমার তো মনে হচ্ছে তুই আমাদের ফাঁসানোর চেষ্টা করছিস, আর এটা তোরই কাজ। এভাবেই চারজন কারিগর নিজেদের মধ্যে ঝামেলা করা শুরু করে দেয়। তারা চারজনে একে অপরকে দোষারোপ করতে থাকে। কি হচ্ছেটা কি? এখানে তোমাদেরকে নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য ডাকা হয়নি। যাও তোমরা এখান থেকে, আমি তোমাদেরকে পরে ডাকবো। গায়ত্রী দেবীর কথা শুনে একে একে তারা চারজন সেখান থেকে চলে যায়। আমি কিছু জানি না রামচরণ, আমি আমার নামে কিছুতেই বদনাম শুনতে রাজি নই। আমি ইচ্ছা করলেই 4টের বদলে 10টা পাপড়ি চাটের দোকানও চালাতে পারতাম, কিন্তু আমি তা করিনি কারণ টাকার প্রতি আমার লোভ লালসা নেই। মানুষ আমাকে ভালো করে চেনে, আর আমার কাছে এমন কারিগররা কাজ করছে যারা আমার নামে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। ম্যাডাম, আমি যেটা বুঝতে পারলাম এরা সোজা মুখে সত্যিটা কেউ স্বীকার করবে না। কে সত্যি বলছে কে মিথ্যা বলছে এটা বোঝা বড় দায়। এদেরকে এখানে ডেকে জিজ্ঞাসা করাটাই আমাদের ভুল হয়েছে। আমি তো বুঝতেই পারছেন এদেরকে প্রত্যেকদিন এত করে টাকা দেওয়া হয়, এদের তো ভালো টাকা ইনকাম হয়, তারপরেও এসব করার কি প্রয়োজন পড়েছে ওদের? শোনো রামচরণ, তোমার সঙ্গে গল্প করে সময় নষ্ট আমি করব না। আসল দোষীকে তুমি খুঁজে বের করো, না হলে কিন্তু আমি তোমাকে চাকরিতে রাখতে পারবো না। কিভাবে তুমি আসল দোষীকে খুঁজে বের করবে সেটা তুমি ঠিক করো, কারণ আমার ব্যবসার সব দায়িত্ব আমি তোমাকে দিয়ে রেখেছি। এসব দেখার দায়িত্ব তোমার, আমার নয়। একটা উপায় আছে ম্যাডাম, এই উপায়টা অ্যাপ্লাই করলে আসল দোষীকে সেটা খুব সহজেই আমরা জানতে পারবো, কিন্তু এই কাজটা করতে হলে আপনাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। উপায়? কোন উপায়? কি করতে হবে আমাকে সেটা বলো। রামচরণ গায়ত্রী দেবীকে তার প্ল্যানের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেয়। পরের দিন সকালবেলা রামচরণ 4 কারিগরকে গায়ত্রী দেবীর বাড়িতে ডাকে। এই নাও, এখানে টোটাল 400 প্লেট পাপড়ি চাটের সরঞ্জাম আছে। 100 প্লেট করে তোমরা নিয়ে চলে যাও। সন্ধ্যাবেলা এসে সবাই 100 প্লেটের টাকা দিয়ে হিসাব বুঝিয়ে দিয়ে যাবে। যাও, যে যার কাজে লেগে পড়ো। সবাই নিজের নিজের সরঞ্জাম নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাডাম চলুন, আমাদের কাজ শুরু করা যাক। আমাদের দুজনকে অন্য রূপ ধারণ করতে হবে। আমি নকল চুল দাড়ি সব এনেছি, আপনি নিজেকে পরিবর্তন করে ফেলুন, যাতে আমাদের কারিগররা কিছুতেই আপনাকে চিনতে না পারে। সেরকম ভাবেই সেজে যেতে হবে, আর খুব সাবধানে কথা বলতে হবে কিন্তু।
রামচরণ ও গায়ত্রী দেবী নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে। তাদেরকে দেখে চেনাই যাচ্ছিল না। তারা বেশ কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরোয়। তারা সবার প্রথমে বৈশাখীর কাছে যায়। বলুন, আপনাদের কয় প্লেট পাপড়ি চাট লাগবে? আসলে আমাদের সেটের মেয়ের জন্মদিন আছে, ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে 200 প্লেট পাপড়ি চাট লাগবে। তুমি কি এখনই 200 প্লেট পাপড়ি চাট বানিয়ে দিতে পারবে? না দিদি, 200 প্লেট তো পারবো না, তবে হ্যাঁ 150 প্লেট হয়ে যাবে। 150 প্লেট হয়ে যাবে? ঠিক আছে, তাহলে 150 প্লেট পাপড়ি চাটে প্যাক করে দাও, আমাদের এখনই লাগবে কিন্তু। ঠিক আছে দিদি, একটু অপেক্ষা করো, আমি এখনই 150 প্লেট পাপড়ি চাট তৈরি করে দিচ্ছি। গায়ত্রী দেবী ও রামচরণ বৈশাখীর কাছ থেকে 150 প্লেট পাপড়ি চাট নিয়ে নেয় এবং তাকে টাকা দিয়ে সেখান থেকে তারা চন্দনের কাছে যায়। চন্দনের কাছে গিয়ে তারা একই কথা বলে। না না, 200 প্লেট তো হবে না, তবে আমি 150 প্লেট করে দিতে পারবো। বলুন, আপনারা যদি বলেন তাহলে আমি এখনই 150 প্লেট প্যাক করে দিচ্ছি। আসলে আমাদের তো 200 প্লেটের দরকার ছিল। তোমাদের দোকানের পাপড়ি চাট খেতে খুবই ভালো হয়, সেই জন্য অনেক দূর থেকে তোমাদের দোকানে এসেছি। ঠিক আছে, যা হচ্ছে সেটাই হোক, 150 প্লেটে প্যাক করে দাও তাহলে। এই নাও টাকা। গায়ত্রী দেবী চন্দনের কাছ থেকেও 150 প্লেট পাপড়ি চাট নিয়ে নেয় এবং তারপর তারা শঙ্করের কাছে যায়। এই যে ভাই, আমাদের একটা জন্মদিনের অনুষ্ঠান বাড়ি আছে, আমাদের 200 প্লেট পাপড়ি চাট লাগবে। 200 প্লেট পাপড়ি চাট হবে তোমার কাছে? হ্যাঁ দাদা, 200 কেন? আপনারা বললে আমি 250 প্লেট পাপড়ি চাট বানিয়ে দেবো। বলুন না আপনাদের কত প্লেট লাগবে, 250 প্লেট দিয়ে দেবো কি? না না, আমাদের 200 প্লেটই লাগবে। 200 প্লেট প্যাক করে দাও, আর এই নাও টাকা। রামচরণ ও গায়ত্রী দেবী শঙ্করের কাছ থেকে 200 প্লেট পাপড়ি চাট নিয়ে নেয়। ম্যাডাম, এবার শুধু একজনই বাকি, মালতী। চলুন আমরা এবার মালতীর কাছে যাই। তারা শেষে মালতীর কাছে যায় এবং তাকেও 200 প্লেট পাপড়ি চাটের অর্ডার দেয়। ক্ষমা করবেন, আমার কাছে 200 প্লেট পাপড়ি চাট তৈরি করার মতো সরঞ্জাম নেই। আমাকে আজকে 100 প্লেটেরই মাল মেটেরিয়াল দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে 100 প্লেট পাপড়ি চাটই দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। ঠিক আছে, তুমি 100 প্লেট প্যাক করে দাও। এভাবেই গায়ত্রী দেবী ও রামচরণ তার 4 কারিগরের কাছ থেকে পাপড়ি চাট সংগ্রহ করে বাড়ি ফিরে আসে। রামচরণ, তুমি যা যা বললে আমি তো সবই করলাম, কিন্তু তুমি কি করতে চাইছো বলো তো? আমার তো ব্যাপারটা সবই গুলিয়ে গেল। কে আসল দোষী সেটা তুমি বুঝতে পারলে? হ্যাঁ ম্যাডাম, আমার কাছে সবকিছুই ক্লিয়ার, শুধু সন্ধ্যাবেলার অপেক্ষা। এদের মধ্যে কে সবচেয়ে বেশি লোভী সেটা সন্ধ্যাবেলায় প্রমাণ হয়ে যাবে। রামচরণ ও গায়ত্রী দেবী সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করতে থাকে। সন্ধ্যাবেলার দিকে তাদের 4 কারিগর সেখানে আসে। তারা সেই দিনের ইনকামের টাকা রামচরণের হাতে দিয়ে দেয়। রামচরণ টাকাগুলো গোনার পর বলে, এখানে তো 400 প্লেট পাপড়ি চাটের টাকা রাখা আছে, আর বাকি টাকা কোথায়? কেন বাবু, আপনি তো আমাদের 4 জনকে টোটাল 400 প্লেট পাপড়ি চাট দিয়েছিলেন। আমরা তো 400 প্লেটেরই টাকা আপনাকে দিয়ে দিলাম 100 প্লেট করে। আপনি এরকম অদ্ভুত প্রশ্ন করছেন কেন? কারণ আজকে তোমরা টোটাল 600 প্লেট পাপড়ি চাট বিক্রি করেছো। বৈশাখী, তুমি 150 প্লেট পাপড়ি চাট বিক্রি করেছো। চন্দন 200 প্লেট, আর শঙ্কর 200 প্লেট, আর মালতী 100 প্লেট। তোমাদের সবাইকে 100 প্লেট করে পাপড়ি চাটের উপাদান দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা চালাকি করে অনেক বেশি প্লেট বিক্রি করলে। আর বাকি টাকাগুলো কোথায় গেল? রামচরণের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরকম ভাবে অবাক হওয়ার কিছু নেই। আমি আর রামচরণই অন্য মানুষের বেশে তোমাদের কাছে গিয়েছিলাম। তোমাদের মধ্যে একমাত্র মালতী সৎ, বৈশাখী, চন্দন, শঙ্কর, তোমরা 3 জনই লোভী। তোমাদের জন্য চারিদিকে আমার বদনাম রটে গেছে। আমি তোমাদেরকে উচিত শাস্তি দিয়েই ছাড়বো। আর মালতী, তুমি আজ থেকে দোকান চালাবে না। তুমি আমাদের 4টে দোকানের দেখাশোনা করবে, যাতে এদের মতো অসৎ মানুষেরা কোনো রকম ভাবে ভুলভাল কোনো কাজ করতে না পারে। ধন্যবাদ ম্যাডাম। গায়ত্রী দেবী পুলিশ ডেকে বৈশাখী, চন্দন এবং শঙ্করকে গ্রেপ্তার করিয়ে দেয়। পুলিশ তাদেরকে ধরে নিয়ে চলে যায়। এভাবেই গায়ত্রী দেবী দোষীদের উচিত শাস্তি দেয় এবং সে অন্য 4 জন কারিগরকে তার দোকান চালানোর জন্য নিয়োগ করে আর মালতীর উপর তার 4টে দোকানের দায়িত্ব আরোপ করে। এভাবেই গায়ত্রী দেবীর ব্যবসা আবার আগের মতো রমরমিয়ে চলতে থাকে।